আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উৎসব মুখর নির্বাচন, ভোট গ্রহণে ধীর গতি, অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ, কারচুপির শঙ্কা ছাত্রদল ও শিবিরের। মিরপুরে কেমিক্যাল গুদাম থেকে এখনো উঠছে ধোঁয়া, নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিম, লাশ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর। দেশ রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন, ঠাকুরগাঁয় মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করার আশ্বাস। শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। ঋণের জন্য আইএমএফ এর চাপিয়ে দেয়া আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। $50 কোটি সহায়তা দেবে মিগা। এবং রাজধানীর কলাবাগানে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্ত্রীকে মারার পর লাশ রাখা হয় ডিপ ফ্রিজে, স্বামী নজরুল ইসলাম গ্রেফতার। এবার বিস্তারিত। প্রায় ৩ যুগ পর ভোট উৎসব দেখছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শান্তিপূর্ণভাবে চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে ব্যালটে ব্যবহারের জন্য অমোচনীয় কালি উঠে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের ভিপি প্রার্থী। তাদের দাবি, নির্বাচনে কারচুপির আশঙ্কা ও বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকছে, এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও তাদের আশঙ্কা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আবুল হাসনাতের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে পাহাড় ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকাল থেকে উৎসব মুখর। কেননা ১৯৯০ সালের পর এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব দেখছেন এই প্রজন্মের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে সকাল ৯টা থেকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। OMR ব্যালট পদ্ধতিতে ভোট দিয়ে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা। আমরা আশা করি একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা পাই আমরা, যাতে ভার্সিটির একটু আরো উন্নতি হয়, আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। শিক্ষার্থীরা সবাই সচেতন, তারা খুঁজে খুঁজে তাদের যোগ্য ব্যক্তিদেরকেই ভোট দিবে, এটাই আশা রাখি। অবশ্যই যোগ্য প্রার্থী চাই, যারা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেগুলো উন্নয়নের জন্য লড়াই করবে এবং হচ্ছে আমাদের সমস্যাগুলো তারা সমাধান করতে পারবে। আমরা যে সমস্ত গেট টুগেদার করি, ওখানে যেরকম হাসি মুখে প্রত্যেকটা ছেলে মেয়ের মুখে সুন্দর হাসি। এখন পর্যন্ত আমি কোনো অভিযোগ দেখতেছি না, তো আমি তো খালি হাসিই দেখতেছি। ভোটদান স্বচ্ছ করতে এবং জাল ভোট রোধে ভোটারদের হাতে অমোচনীয় অর্থাৎ মুছে যায় না এমন কালি দিয়ে আঙুলে চিহ্ন দিচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। তবে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে ভোট দিতে গিয়ে এই কালির মান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল ভিপি প্রার্থী। যে আমাদের ভোটারদেরকে যে ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে, সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন, আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয়, তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে কিন্তু আপনার অনিয়ম এবং কারচুপির একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকছে বলে অভিযোগ করেন। একই সাথে ভোট গ্রহণে অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন তিনি। যিনি ভোটার, তিনি ভোট দেওয়ার পূর্বে OMR শিট নেওয়ার পূর্বে সেখানে একটা সিগনেচার দিচ্ছে। তো আমাদের কাছে তথ্য আসছে, নির্বাচন কমিশন প্রথমের দিকে যে ভোটগুলো গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সে সকল ভোটারদের সিগনেচার নেওয়া হয়নি। আমার মনে হয়, আমি জানি না এটা নির্বাচন কমিশন কনসিয়াসলি জানেন কিনা, কেন তারা এত বড় ভুল করতে পারেন, কিভাবে করতে পারেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। মাঠে রয়েছেন ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি এবং রোভার স্কাউট। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। ভোট গ্রহণের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, দুপুর পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে এবং দুই প্রার্থীর অভিযোগের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ মীরা। আমরা কিন্তু সকাল থেকেই এই চট্টগ্রাম ক্যাম্পাসে আছে এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, এখন প্রায় 2টা বাজে। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে 27,000 বা প্রায় 25,000-এর উপরে ভোটার থাকলেও এখন পর্যন্ত কিন্তু যেভাবে ভোটার উপস্থিতি হওয়ার কথা সেইভাবে ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। আমরা নির্বাচন কমিশনার সহ যারা দায়িত্বে প্রাপ্ত আছেন তাদের সাথে কথা বলে যেটি জেনেছি এখন পর্যন্ত তাদের যে কাস্টিংটি 30 থেকে 35% মতো কাস্টিং তারা বলছে। তবে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে গেছি, যেমন সমাজ বিজ্ঞান অনুষদে আমরা প্রায় 44% কাস্টিং দেখেছি। আমরা কলা অনুষদে কলা অনুষদেও দেখেছি, কলা অনুষদেও প্রায় 30% উপরে ভোট কাস্টিং হয়েছে। এছাড়া আমরা বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলে যেতে জেনেছি বিভিন্ন দলের প্রার্থী সমর্থকরা কিন্তু তারা বলছেন যে অমোচনীয় কালে যেটি কথা বলা হচ্ছে, বারবার এই অভিযোগ করা হচ্ছে এবং বহিরাগতদের যে আগমন আছে তারা এটি নিয়ে অভিযোগ করছে। তবে রিটার্নিং অফিসার সহ যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা কিন্তু বলছেন এই ধরনের অভিযোগগুলো শুধু অভিযোগ করার জন্য অভিযোগ, কিন্তু এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আনুষ্ঠানিকভাবে এই ধরনের অভিযোগ আসলো তারা এর কোনো সত্যতা পাননি। তবে যেটি অমোচনীয় কালের কথা এটি বলছেন, এটি হচ্ছে অনেক সময় হাত ভিজে থাকার কারণে অনেক সময় উঠে যাচ্ছে এরকম কথা বলছেন। তবে কেউ ছবি এবং নাম না মিললে তার কিন্তু ভোট দেওয়ার কোনো ধরনের এখতিয়ার রাখছেন না এবং দিতে পারছেন না বলেও তারা নিশ্চিত করেছেন। এছাড়াও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, যেহেতু বহিরাগতদের প্রবেশের কথা বলা হচ্ছে, তারাও বলছেন যে বহিরাগতরা তাদের অনুমতি ছাড়া এখানে কেউ আইডি কার্ড এবং যে সংশ্লিষ্ট যে পরিচয়পত্র আছে তা ছাড়া কিন্তু তারা কেউ প্রবেশ করতে পারছে না। এছাড়া আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 7টি কক্ষে মানে প্রায় 700 বুথে যে ভোট দিচ্ছে সেখানে কিন্তু একটি সময় লাগছে, যে প্রায় 10 মিনিটের অধিক সময় লাগছে একজন ভোটারকে তার ভোট প্রদান করতে। সেই ক্ষেত্রে 5টার অধিক সময় লেগে যেতে পারে। তো নির্বাচন কমিশন যেটি বলছেন 5টার অধিক সময় যারা লাইনে থাকবে তাদের ভোট কিন্তু তার 5টা পরেও নেওয়া হবে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ। এদিকে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচন। এর মধ্যে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছানো সহ সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে রাবি প্রশাসন। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে 7টি প্রবেশ পথে রয়েছে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবী সংগঠনের পাহারা। নির্বাচনের দিন থেকে 3 দিন ক্যাম্পাসে মোতায়েন থাকবে 2000 পুলিশ সদস্য, 12 প্লাটুন র্যাব সদস্য ও 6 প্লাটুন বিজিবি সদস্য। ক্যাম্পাসে অস্থায়ী ক্যাম্প করবেন র্যাব ও বিজিবি সদস্যরা। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন। আইন শৃঙ্খলা অবনতির আমরা আশঙ্কা করছি না, তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। ভালো নির্বাচনী পরিবেশ এখানে বিরাজ করছে এবং আমরা আশা করি আমাদের ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং প্রার্থীরাও নির্বিঘ্নে তারা তাদের যে রায় সেটা প্রত্যাশিত রায় সেটা পাবে। মিরপুরের শিয়ালবাড়িতে ওয়াশিং কারখানা কেমিক্যাল গুদাম থেকে এখন উঠছে ধোঁয়া। অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় আশেপাশের প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের হ্যাজম্যাট টিম বিশেষ সরঞ্জাম নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে নিখোঁজদের বিষয়ে এখনও তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। বুয়েট বিশেষজ্ঞ দলের সাথে পরামর্শ করে মিরপুর রূপনগরের কেমিক্যাল গুদামে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তারা। সকাল থেকে নিখোঁজদের সন্ধানে সেখানে ভিড় করছেন স্বজনরা। ঘটনাস্থল পরিদর্শনে এসে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, বেআইনিভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় পরিচালিত হচ্ছিল কেমিক্যাল গুদামটি। এদিকে ডিএনএ সংগ্রহ ও শনাক্ত শেষে নিহত 16 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।
দোয়া আছে, সাদা দোয়া আছে, যেখানে ভিতরে ঢোকা যাচ্ছে না, এখনো আমাদের অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ না। মালিকরে আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই এবং কোনো তথ্যই আমরা পাই নাই। সরকারকে ইমিডিয়েট ইনভেস্টিগেট করতে হবে, যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, কারখানার ভেতর ফায়ার সার্ভিস কর্মীরা ঢুকেছেন, সেখানে কি কোনো মরদেহ অথবা রাসায়নিক দ্রব্য রাখার তথ্য আছে? ধন্যবাদ মীরা। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল যেমনটা আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে, শুধুমাত্র যে কারখানাটি ছিল সে পোশাক কারখানার 2টি ফ্লোর থেকে যে 16টি মরদেহ উদ্ধার করেছে, এর পরবর্তীতে আর কোনো তথ্য ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে জানায়নি। তবে সবশেষ আজকে সকালবেলা যেটি আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে বিশেষায়িত যে পোশাক রয়েছে সেই পোশাক পরে একটি বিশেষ টিম এই ঘটনাস্থলের যে কেমিক্যাল যে গুদামটি রয়েছে সেই কেমিক্যাল গুদামে প্রবেশ করার চেষ্টা করেছেন। তারা এরই মধ্যে সেখানে যে কেমিক্যালের যে এখনও তারা বলছেন যে স্তূপ রয়েছে, তবে কেমিক্যাল গুদামটির যে মূল যে ফটক যেটি রয়েছে সেই ফটকটি তালাবদ্ধ অবস্থায় ছিল, সেটি ভেঙে তারা ভেতরে প্রবেশ করেছে। তবে এখনও এই কেমিক্যাল যে গোডাউনটি রয়েছে সেই গোডাউন দিয়ে এখনও এখানে যে পিছনে যে গোডাউনটি দেখতে পাচ্ছেন সেই গোডাউনে এখনও ধোঁয়া দেখা যাচ্ছে। সেই প্রচণ্ড ধোঁয়ার কারণে এখনও যে ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী যে দল রয়েছে তারা সেখানে তাদের যে উদ্ধার কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা করতে পারছে না। তবে তারা যেটি বলছেন যে বুয়েটের যে বিশেষজ্ঞ দল রয়েছে তাদের সাথে পরামর্শ করে তারা সেই উদ্ধার কার্যক্রম চালাবে। তবে এখনও আমরা যেটি দেখছি যে স্বজন যারা রয়েছেন, যারা নিখোঁজ রয়েছেন, তাদের স্বজনরা এই ঘটনাস্থলে আসছেন ছুটে। তবে এখানে বিশেষায়িত কোনো ডেস্ক না থাকার কারণে তারা তেমন কোনো সহযোগিতা পাচ্ছেন না, তারা ভোগান্তিতে পড়ছেন। তবে নিখোঁজদের যে সঠিক যে এখন কতজন যে নিখোঁজ রয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় সেই সুনির্দিষ্ট কোনো তথ্য প্রশাসনের কাছে নেই। আমরা ফায়ার সার্ভিসের কাছে জানতে চেয়েছি এবং এখানে কিছুক্ষণ আগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি এসেছিলেন তার কাছেও জানতে চেয়েছিলাম, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের পাশে থাকবে বলে জানানো হয়েছে সরকার। এবং তারা যেটি বলছেন যে এরকম যে ঘনবসতিপূর্ণ যে এলাকার মধ্যে যেখানে আশপাশে একাধিক ফ্যাক্টরি রয়েছে, কারখানা রয়েছে, পোশাক কারখানা রয়েছে, পাশে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, এরকম একটি ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে এরকম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউন ফ্যাক্টরি যে বেআইনিভাবে গড়ে উঠেছে এদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এই মিরপুরে আরও যত এরকম কেমিক্যাল গোডাউন রয়েছে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু কেমিক্যাল গোডাউন থেকে ধোঁয়া উঠছে, তো সেক্ষেত্রে এই উদ্ধার কার্যক্রম শেষ হতে বা এই ধোঁয়া শেষ হতে হয়তো বা এটি সম্পূর্ণ নির্বাপন হতে হয়তো আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। সেটা হয়তো আজকে শেষ হবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারেনি। জি মীরা, এই ছিল আমার কাছে রূপনগরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক দলগুলোর নেতারা উপদেষ্টাদের নানা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয় নিজ দফতরে সাংবাদিকদের তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর, এটি নিয়ে কোনো সংশয় নেই। জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলে আশাবাদ জানান উপদেষ্টা। এ সময় সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের আইন শিগগিরই পাশ হতে পারে বলেও আবারও জানান আসিফ নজরুল। আমরা আগের সরকারগুলোতে দেখতাম, আগের সরকারের আমলগুলোতে দেখতাম যারা সরকারের লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত, আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে।
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যও ভালো নয়, দেশ রক্ষায় দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনস্বার্থ বিরোধী বিভিন্ন দাবি তুলে দেশে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে সুধীজন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না দাবি করে মির্জা ফখরুল বলেন, আগে নির্বাচনের পরে পিআরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। অযথা অস্থিরতা তৈরি করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দেওয়া শুনে যে গণভোট সভা হবে না হবে নি, এই পিয়ার হতে হবে না হলে ভোট হবে না, এই পিয়ারটা নেন। আমরা বলেন না আমাদের শিক্ষিত মা বোন আছে, কেউ পিয়ার নেন তাহলে কেমন হবে? এখন সরকার ভোট চায় নির্বাচন। দয়া করে এইসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন, একটা জনগণের একটা প্রতিনিধি আসুন, তারপরে এই বিষয় নিয়ে আরো তর্ক বিতর্ক করা যাবে। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ৮ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে গ্রেফতার থাকা ১৬ সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতি ও আমলাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে খাস কামরায় বসে ট্রাইব্যুনাল আদেশ দেয়। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যা মামলার ৪র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ২ নম্বর অভিযোগ তথা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার হত্যার অভিযোগ সম্পর্কে যুক্তি তুলে ধরছেন তিনি। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। বাংলাদেশের সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারা ফরেনজিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনা এবং তার সাথে যাদের কথা হয়েছে ফজলুল তাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন, হাসানুল হক ইনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন, মাকসুদ কামালের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন। এবং এই আলাপনটা এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করা হয়নি সেটিও তারা নিশ্চিত করেছে। এডিশনালি বাংলাদেশের বাইরের 2টি প্রতিষ্ঠান বিবিসি এবং আল জাজিরা, বিবিসি তারা একটা আলাদা ফার্মকে এনগেজ করে এই কণ্ঠস্বরগুলো এআই জেনারেটেড কিনা সেই ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এবং তারা কনফার্ম করেছেন এটি শেখ হাসিনার কণ্ঠ, এটা এআই জেনারেটেড না, এই কনভারসেশনগুলো জেনুইন। ইতালির রোমে 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৮টা ২০ তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান ডক্টর ইউনূস। সফরকালে ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে ৬ দফা প্রস্তাবনা পেশ করেন তিনি, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রের আলাদা পৃথক বৈঠক করেন ডক্টর ইউনূস। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালত গুলব্রান্ডসেন। দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত কার্যালয়ে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী। এছাড়াও জামায়াত ইসলামীর পক্ষে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান। ঋণের জন্য আইএমএফ এর চাপিয়ে দেয়া আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, সাফ জানিয়ে দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ সচিব জানিয়েছেন, রফতানি উন্নয়ন তহবিলের জন্য $50 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা।
ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও IMF এর বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিফিংয়ে এসব জানান তারা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে শরফুল আলমের রিপোর্ট। করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কায় রিজার্ভের ধারাবাহিক পতন শুরু হলে 2022 সালে IMF এর দ্বারস্থ হয় তখনকার আওয়ামী লীগ সরকার। সে সময় নানা শর্তে ঋণ চুক্তি হয় $470 কোটি। পরে 2024 সালে গণ আন্দোলনের পর ক্ষমতায় এসে আরও $80 কোটি ঋণ চুক্তি করে অন্তর্বর্তী সরকার। এর জেরে বাড়তে থাকে সংস্কার প্রশ্নে IMF এর নানা শর্ত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ওয়াশিংটন ডিসিতে অর্থ উপদেষ্টা জানালেন, ঋণের বাকি অর্থ পেতে IMF এর চাপিয়ে দেওয়া কোনো শর্ত মানবে না বাংলাদেশ। ট্যাক্সটাকে আর একটু রেশনালাইজ করতে চেষ্টা করছি, পুরোটা তো হলো হয়নি। ডাবল ট্যাক্সেশনের প্রবলেম আছে তাদের। কিছু কিছু জায়গায় ওরা বলেছে যে কিছু ট্যাক্স একটু হাই, বিশেষ করে যে কার্বনেটেড ড্রিঙ্কের জন্য একটু বেশি হাই। কোকা কোলা বললো, আমরা এখন তার নতুন করে ইসে করবো না, আমরা এগুলো দেখবো। আমরা চেষ্টা করবো এখন থেকে যেটা যে ভ্যাট একটু ইউনিফর্ম করতে চেষ্টা করি যতটুকু সম্ভব। ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। ব্রিফিংয়ে অর্থ সচিব জানান, রপ্তানিকারকদের সহায়তা দিতে EDF এর জন্য বিশেষ তহবিল গঠনে অর্থ সহায়তা দিবে বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা মিগা। রিলেশনশিপটার ব্যাপারে জোর দিয়েছে, কন্টিনিউটি অফ দ্য পলিসি জোর দিয়েছে, আর কনসলিডেশন আমি যে রিফর্ম করে করছি ওরা আর সেখানে প্রথমেই ওরা ওদেরকে আমরা বলেছি, গতবার যখন আসছিলাম তখন তোমরা কি দেখেছো, আবার আমরা কি করেছি এবার, তখন তারা সবাই এক বাক্যে বলেছে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট। শিগগিরই IMF এর ঋণের বাকি অর্থ পাওয়া যাবে বলে আশা করছেন তারা। শরফুল আলম, ATN বাংলা, ওয়াশিংটন ডিসি, আমেরিকা। রাজধানীর কলা বাগানে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় তার স্বামী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নজরুল ইসলাম তার স্ত্রী তাসলিমাকে হত্যার পর তার লাশ ডিপ ফ্রিজে রেখে দেয়। হত্যাকাণ্ডের পর থেকে তার স্বামী নজরুল ইসলাম পলাতক ছিলেন। গতরাতে তাকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ। কলহ বা দ্বন্দ্ব মানে পারস্পরিক যে বিশ্বাসের অভাব, সে মনে করতো যে তার মিসেস বা ওয়াইফ হয়তো কারো না কারোর সাথে হয়তো বা ইললিগ্যাল অ্যাফেয়ার্স আছে বা থাকতে পারে, এরকম তার একটা বেশ কিছু সন্দেহ ছিল অনেক আগে থেকেই। 2 নম্বর ছিল যেটা হচ্ছে যে টাকা পয়সার একটা বড় বিষয় ছিল। ভদ্রলোকের অ্যাকাউন্টে একটা ফিক্সড ডিপোজিট করা আছে 1 কোটি টাকার, যেটা নমিনি করা আছে ওয়াইফের নামে, মানে যে ভিকটিম মারা গেছে ডিসিস্ট। এখন তার বক্তব্য যে এই টাকাটা হস্তগত করার জন্য তাকেও যে কোনো সময় তার ওয়াইফ মেরে ফেলতে পারে। আজ থেকে ATN বাংলায় শুরু হচ্ছে তুরস্কের ঐতিহাসিক ধারাবাহিক মেহমেদ। বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক ধারাবাহিক মেহমেদ প্রচারিত হবে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ATN বাংলায়। সিরিজটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার রাত 8:40। মেহমেদ এক বিশ্বের বিজেতা সিরিজটি নির্মিত হয়েছে অটোমান সাম্রাজ্যের 7ম সুলতান মেহমেদ দ্বিতীয় এর জীবন কাহিনীর উপর ভিত্তি করে। ইতিহাসে তিনি পরিচিত কনস্ট্যান্টিনোপলের বিজেতা হিসেবে। মেহমেদ সিরিজের শুধু যুদ্ধ নয়, তুলে ধরা হয়েছে এক তরুণ সুলতানের দূরদর্শিতা, পারিবারিক সম্পর্ক, সৈন্যদের প্রতি বিশ্বাস ও স্বপ্ন পূরণের অদম্য মানসিকতা। বিশাল বাজেট, ঐতিহাসিক সেট, আধুনিক সামরিক দৃশ্য ও আবেগঘন কাহিনীর সমন্বয়ে এই ধারাবাহিকটি ইতিমধ্যেই তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মেহমেদ আগামী 15 অক্টোবর। মুসলিম ইতিহাসের সেই অদম্য সুলতান যিনি বদলে দিয়েছেন ইতিহাস। সাবধান, সুলতান মেহমেদ খান হাজির হয়েছে। আবেগ আর সংঘাত, রোমাঞ্চকর, অগ্নি পরীক্ষা, অটল একরোখা। মেহমেদ দেখুন প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 8:40। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
8 বছরেও শুরু হয়নি সিরাজগঞ্জ দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের কাজ, এতে হতাশ উদ্যোক্তারা। অন্যদিকে প্রকল্পের জন্য অধিগ্রহণ না করেই মাটি ভরাট করায় জমির মালিকদের সাথে জেলা প্রশাসনের বিরোধ চরম আকার ধারণ করেছে। মামলা করেও প্রতিকার না পাওয়ায় এবার যমুনা সেতু ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল 2 নামে একটি প্রকল্প একনেক সভায় অনুমোদন পায় 2018 সালে। খাস জমির পাশাপাশি প্রকল্পের আওতাধীন 8টি মৌজার প্রায় 1350 একর ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি অধিগ্রহণ না করেই মাটি ভরাটের কাজ শুরু করলে বাধা দেন জমির মালিকরা। আমরা কৃষকরা না খেয়ে দিন যাপন করছি, আজকে আমাদের টাকা না দিয়ে নতুন করে প্রকল্প গ্রহণ করেছে। নিজেরাই প্রস্তুত হয়েছি যে আমাদের জমি আমরা দখল নেব, তারপরে সরকার উন্নয়ন করুক, যা করুক আমাদের পাওনা মিটিয়ে দিয়ে তারপরে হলো উন্নয়ন করবে, তার আগে কোনো উন্নয়ন করতে দেওয়া হবে না। হাইকোর্ট জমির মালিকদের দাবি নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিলেও এর কার্যকারিতা দেখা যায়নি, এমন অভিযোগ করে ভুক্তভোগীরা বলছেন এবার কঠোর আন্দোলনে নামবেন তারা। আমাদের আন্দোলন এইভাবে চলবে, যে পর্যন্ত আমাদের ন্যায্য মূল্য না দেবে এ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। ভবিষ্যতে আমরা চিন্তা চেতনা রাখছি যে এরপর বৃহৎ আন্দোলন শুরু করব, পরিশেষে আমরা রাস্তাঘাটে যমুনা সেতু বন্ধ করে দিব। সিরাজগঞ্জের বর্তমান জেলা প্রশাসক নজরুল ইসলাম জানান, নানা জটিলতায় প্রকল্পটির কাজ 8 বছরেও শুরু করা যায়নি। এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, অধিগ্রহণের মাধ্যমে ব্যক্তি মালিকানা জমির মূল্য পরিশোধ করা হবে। ইপিজেড হয় পুরো সিরাজগঞ্জের এই অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। অধিগ্রহণের প্রস্তাব যখন আসবে ব্যবসা কর্তৃপক্ষ থেকে, তখন আমরা অধিগ্রহণ করব এবং প্রকৃত মালিকদেরকে আমরা ক্ষতিপূরণের মূল্য পরিশোধ করব। সকল জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত প্রকল্পটি আলোর মুখ দেখবে, এমনটি প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মাদারীপুর ও রাজবাড়ীর পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের মহোৎসব শুরু হয়েছে। বিশেষ করে পদ্মার 80 কিলোমিটার অংশে চলছে ইলিশ শিকারের উৎসব। বিভিন্ন স্থানে অস্থায়ী বাজার বসিয়ে অবাধে চলছে ইলিশ বেচাকেনা, চলছে উন্মুক্ত নিলামে বিক্রি। প্রতি কেজি ইলিশ 400 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। জেলেদের খাবারের জন্য বসেছে অস্থায়ী দোকান, সেখানেও বিক্রি হচ্ছে অন্যান্য খাবারের সাথে রান্না করা পদ্মার ইলিশ। এদিকে ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন। ইতিমধ্যে বহু জেলে জরিমানার আওতায় এসেছে। পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ কারেন্ট জাল, তবুও থামছে না অসাধু জেলেদের দৌরাত্ম্য। মা ইলিশ রক্ষায় 3 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এবার খেলার খবর। আবুধাবিতে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে 200 রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে 9 উইকেটে 293 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানরা। 95 রান করেন ইব্রাহিম জাদরান। এই রান তাড়ায় 27 ওভার 1 বলে মাত্র 93 রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। রানের হিসেবে বাংলাদেশের বিপক্ষে এটাই আফগানিস্তানের সবচেয়ে বড় জয়। 2018 সালের পর 100 রানের নিচে অল আউটের লজ্জায় ডুবেছে মিরাজের দল। ম্যাচ শেষে অধিনায়ক বলেন, তাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। একটা ম্যাচ থেকে আমরা ওইরকম দ্রুত হয়তো শিখছি না, বা আমরা যে জায়গাটা আমাদের ইমপ্রুভ করার দরকার সেই জায়গাটা ইমপ্রুভ করছি না। অবশ্যই ল্যাকিংস আছে, আর ল্যাকিংস না থাকলে তো এরকম ব্যাক টু ব্যাক এরকম হবে না। বাট আমাদের যে ওভারঅল যে জায়গাগুলো ইমপ্রুভ করার দরকার অ্যাজ এ ব্যাটিং ইউনিট, আমরা যদি ওইটা না করতে পারি তাহলে আমরা সবসময় স্ট্রাগল করব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 3 যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর নির্বাচন, ভোট গ্রহণে ধীর গতি। অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ, কারচুপির শঙ্কা ছাত্রদল ও শিবিরের। মিরপুরে কেমিক্যাল গুদাম থেকে এখন উঠছে ধোঁয়া, নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের হ্যাজম্যান টিম। লাশ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর। দেশ রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করার আশ্বাস।
শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টাদের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। ঋণের জন্য আইএমএফ এর চাপিয়ে দেয়া আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। $50 কোটি সহায়তা দেবে বিগা। এবং রাজধানীর কলাবাগানে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্ত্রীকে মারার পর লাশ রাখা হয় ডিপ ফ্রিজে, স্বামী নজরুল ইসলাম গ্রেফতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।